নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম একটি ছোট উপাখ্যান। শুনতে থাকুন আজকের গল্প একটি ছোট উপাখ্যান। বিয়ে হলো, কিন্তু আলাপ হলো না মানুষটির সঙ্গে। প্রথম রাত্রিতে কিছু মনে হয়নি, দ্বিতীয় রাত্রি তো কাল রাত্রি। ফুলশয্যার তিনি একটু অদ্ভুত লাগলো অপর্ণার। অবশ্যই রাত্রিগুলোই যে একমাত্র কথাবার্তা বলবার উৎকৃষ্ট সময় এবং সুযোগ তা নয়। এ বাড়িতে অর্থাৎ অপর্ণাদের বাড়িতে সব সময়ই সময়। ইচ্ছে করলেই অতীন অনেকবার অনেক সময় দেখা করতে পারত তার সঙ্গে। দু চারবার যে মুখোমুখি না পড়ে গেছে এমন নয়, কিন্তু অতীন সরে গেছে ব্যস্ত পায়ে। প্রথমে মনে হয়েছিল লোকটি তো আচ্ছা লাজুক। এখন মনে হলো ঠিক তা নয়, এর মধ্যে অন্য আরো কিছু লুকোনো আছে যা অপর্ণা জানে না। অপর্ণার বাবা থাকেন ময়মনসিংহে, সামান্য স্কুল মাস্টারি করেন। এই মা মরা মেয়ে নিয়েই তার সংসার। অপর্ণা বৃত্তি পাওয়া ছাত্রী, আধুনিক হালচাল না জানলেও লেখাপড়া শিখেছে মনোযোগ দিয়ে। তাদের বাপ পেটির নির্ঝঞ্ঝাট সংসারে আসলে বইয়ের প্রাধান্যই বেশি। বাপের সঙ্গে আর বইয়ের সঙ্গে খুব সুখেই ছিল সে। বিয়েটা হলো একেবারেই হঠাৎ। কোথা থেকে এক কর্নেল মুখার্জি এসে একেবারে তোলপাড় করলেন ময়মনসিংহ শহর। চিকিৎসা শাস্ত্রের ঈশ্বর বলে মানতে লাগলো লোকেরা। বৃদ্ধ জমিদারের মরণাপন্ন অসুখ সারিয়ে দিয়ে যাবার সময় পুত্রবধূর নির্বাচন করে গেলেন অপর্ণাকে। অর্থাৎ ইনি এই ময়মনসিংহেরই ছেলে। প্রিয়নাথের মানে অপর্ণার বাবার এককালের প্রাণের বন্ধু। বিদ্যায় বুদ্ধিতে বরাবরই বন্ধুর চেয়ে খাটো ছিলেন, কিন্তু ডাক্তারি পড়তে এসে দেখা গেল সমস্ত প্রতিভা তার সেইটুকুর জন্যই অপেক্ষা করছিল। বিলেত থেকে লম্বা লম্বা পাস দিয়ে লম্বা লম্বা ডিগ্রি নিয়ে এলেন অনায়াসে। কলকাতা শহরে তার বাড়ি গাড়ি নাম ডাক সবই উল্লেখযোগ্য হয়ে উঠল চট করে। বহুকাল প্রবাসী, সেই ছাত্র জীবনের পরে এই প্রথম আগমন। প্রিয়নাথকে দেখে জড়িয়ে ধরলেন, আর প্রিয়নাথের মেয়েকে দেখে মুগ্ধ হলেন। লাজুকা শান্ত প্রিয়নাথের ততোধিক সলজ্জ শান্ত মেয়ে মধুর হেসে অনেক রান্না করে খাওয়ালো তাকে। তাদের ছিমছাম একতলা বাড়ি, বৈঠাসা ছোট বসবার ঘরের আড্ডাটা বেশ জমল কদিন। কাকাবাবুর পাকা চুল তোলা বাবদ 1 টাকা রোজগার হলো। প্রিয় লেখক নিয়ে ঝগড়া হলো খেতে বসে। সাহিত্যের খবরে আনাড়ি পিতৃবন্ধুকে অনেক শিক্ষিত করল অপর্ণা। শেষ পর্যন্ত ডাক্তার স্বীকার করলেন যে যৌবনে তিনি কয়েকটা প্রেমের কবিতা লিখেছিলেন বটে, কিন্তু প্রিয়নাথ বলেছে সব কটাই রাবিশ। সেই দুঃখেই আর এই রাজত্বের খবর তিনি রাখেননি। যাবার সময় এই কাণ্ডটি করে গেলেন। প্রিয়নাথের হাত ধরে মেয়েটিকে প্রার্থনা করলেন পুত্রের জন্য। অতীন অযোগ্য নয়, বিএসসি পাশ করে ইঞ্জিনিয়ার হয়ে এসেছে বিলেত থেকে। বিদেশের ডিগ্রি তার জোরালো। বয়স কম হলে কি হবে, উপার্জনে পিতাকে সে ঠিক ধরে ফেলবে। প্রিয়নাথ আর কি বলবেন, ভগবানে বিশ্বাস ছাড়া আর কিছু ভেবে পেলেন না। মেয়ে তার যোগ্য ঠিকই, তাই বলে অনায়াসে এমন ভাগ্য দরজায় এসে মুঠো ভরে দেবে তা তিনি আশা করেননি। শ্বশুরবাড়ি এসে অর্থাৎ ডাক্তার কাকার বাড়ি এসে তাদের হালচালের সঙ্গে নিজেকে মেলাতে কষ্ট হলো অপর্ণার। কিন্তু লোক ওরা সবাই ভালো, তাই খুব একটা কিছু খারাপ লাগলো না। শাশুড়ি যেমন রূপসী তেমনই বিদুষী। বয়স হয়েছে, এখনো রঙিন শাড়ি ঘুরিয়ে পড়েন। সারাদিন হিলতোলা চটিতে ঠুকঠুক করে চলেন।
তা মন্দ কি, যার যেমন অভ্যাস। কিন্তু রং মাখাটাই ভালো লাগে না, ভারী কুরুচি বলে মনে হয়। মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা এদের চেয়েও আধুনিক। পেট খোলা কাঁচুলিতে, পাতলা শাড়িতে, হোয়াইটেক্সের সাদায়, কিউটেক্সের লালে, লিপস্টিকের পাকা পটলে, কাল করানো বাবরি চুল নিয়ে মাঝে মাঝে বেড়াতে আসে সে। হয়তো একটু অবহেলা করে ভাতৃবধূকে, কিন্তু তবু ভালো, হাসি খুশি, মন খোলা, প্রাণ খোলা, অনেকটা যেন কাকাবাবুর মতোই। সাজসজ্জাতে কি এসে যায়, মানুষটাই আসল। কাকাবাবু বললেন, এই বাড়ি কেমন লাগছে মামনির? অপর্ণা মিষ্টি হেসে শ্বশুরের দিকে তাকায়, কথা বলে না। বই চাই না? দাঁড়াও দাঁড়াও, আজই তোমাকে নিয়ে আমি বেরুবো, দোকান উজাড় করে এনে দেব। আচ্ছা, কোন লেখক তোমার সবচেয়ে প্রিয় বলো? নাম বললেই যেন কেউ বুঝতে পারবে, ঠাট্টা করে অপর্ণা। যদি বলি মারদ্দাজ পত্রনবিশ একজন মস্ত লিখিয়ে, তাহলেও যা। আর এদিকে নিশীথ সেন, সুপ্রিয়া বসু, চঞ্চল মিত্র, সুশান্ত মুখোপাধ্যায়, অসিত ঘোষ, তারাও তাই না? পুত্রবধূর উপরে খুব এক হাত নিলেন তিনি, সব কটা আধুনিক লেখকের নাম গড়গড়িয়ে বলে। তারপর দুজনেই হেসে উঠল একসঙ্গে। শাশুড়ি অবশ্যই একদিন জিজ্ঞেস করলেন এখানে তার কোনো কষ্ট হচ্ছে কিনা। মুখ নিচু করে অপর্ণা বলল, না না, কষ্ট হবে কেন? তোমাকে নিয়ে একটু বেরোবো, কয়েকটা শাড়ি আর কয়েক জোড়া জুতো কেনা দরকার তোমার। আমার? হ্যাঁ, আর কিছু কসমেটিক্সও কিনতে হবে সেই সঙ্গে। আমার জন্য? হ্যাঁ, বাড়িতে লোকজন আসে, তোমাকে দেখতে চায়। খুব ভদ্র এই ভদ্রমহিলা, বরং একটু বেশি। এর চেয়ে বেশি বলা তার অভ্যেস নেই। বুদ্ধিমান মেয়ে অপর্ণারও অবশ্যই তার চেয়ে বেশি শোনবার দরকার নেই। রাত্রিবেলা শুতে এসে অতীন জিজ্ঞেস করে, আমি যদি একটু আলোটা জ্বালিয়ে পড়ি, কিছু কি অসুবিধা হবে? সমস্ত দিনান্তে এই তার নতুন স্ত্রীর সঙ্গে প্রাত্যহিক আলাপ। ধবধবে বিছানায় প্রায় নিজেকে মিশিয়ে দিয়ে অপর্ণা বলে, না। গম্ভীর মুখে, অসহ্য সুন্দর চেহারা নিয়ে টেবিল ল্যাম্পের তলায় সে বই পড়ে, কাগজের উপর পেন্সিল দিয়ে কি যেন আঁকে। হঠাৎ একবার এদিকে তাকিয়ে একটা বই দিয়ে আড়াল করে দেয় আলোটা। অনেক পরে চেয়ার ঠেলে উঠে ড্রেসিং গাউনটা খুলে ব্র্যাকেটে রেখে দেয়। বলিষ্ঠ শরীরে গেঞ্জিটা আঁটো হয়ে বসে থাকে, আর সেই ঘরোয়া চেহারাটুকু মুহূর্তের জন্য দেখতে দেখতে অপর্ণার বুকের মধ্যে ঢেউ বয়ে যায়। ভীষণ ইচ্ছে করে, কি ইচ্ছে করে কে জানে। একটা অদম্য কোনো আশা উদ্ভ্রান্ত করে তাকে। অতীন টিপ করে আলো নিভিয়ে ঘর অন্ধকার করে শুয়ে পড়ে নিজের খাটে। দিনের বেলা 8:30 পর্যন্ত বাড়ি থাকে সে। এদিকের অংশটা সবটাই অপর্ণার, ওদিকটা শাশুড়ির, বাইরের মহলটা শ্বশুরের। বাবার ওখানে সকাল থেকে কত কাজ থাকতো তার, ঘর গুছোনো, পান সাজা, বাজার দেওয়া, ময়লা কাপড় কাচা, রান্নার তদারক। তারপর বাপে মেয়ে একসঙ্গে খেয়ে বেরিয়ে যাওয়া, ফেরাটাও প্রায় তাই হতো। এসেই সে লেগে যেত চায়ের জোগাড়ে, নিত্যি নতুন জলখাবারের ব্যবস্থা করে তাক লাগিয়ে দিত বাবাকে। তারপর বই। এখানে আর কি কাজ? সারা বাড়িতে তারা সব শুধু 4টি মানুষ, অথচ বাবুর্চি, বেয়ারা, মালি, দাসী, কত তার ইয়ত্তা নেই। শাশুড়ির কাছে সমস্তক্ষণ বসে আছে নেপালি মেয়েটা। অদিন যতক্ষণ ঘরে আছে ঘুরঘুর করছে বেয়ারা। গাড়ি ধোবার লোকটা কেবল 2টো গাড়িকেই আয়না করছে সারাদিন। তারই মধ্যে
টুকটাক অতীনের কাজগুলো আস্তে আস্তে তুলে নিল সে নিজের হাতে। প্যান্টে বকলস পরানো, শার্টের বোতাম লাগানো, নিত্য নতুন রুমাল বের করে দেওয়া, কোন কোন বইগুলো সঙ্গে যাবে এটা সে বুঝে ফেলেছে কয়েকদিনের মধ্যেই। সে সব ঠিক করে টেবিল গুছিয়ে দেয়। মানুষটি অমনোযোগী, চশমাটা কতবার হারায় ওইটুকু সময়ের মধ্যে তার ঠিক নেই। হাতের ঘড়িটা কোথায় ফেলে রাখে। মুহুর্মুহু দরকারি কাগজ হারায়, সেদিকে নজর রাখা। মেয়ারাটা বসে থাকে দরজার বাইরে। ঘরের মধ্যে ঘুরে ঘুরে অপর্ণা এসব কাজ করে। অতীন ততক্ষণে বাথরুমে সল্টের জলে 1 ঘন্টা স্নান সেরে সারা গায়ে বাথ পাউডারের গন্ধ ছিটিয়ে বেরিয়ে আসে। হাতের কাছে সমস্ত প্রস্তুত প্রায়। এতখানি সময়ের মধ্যে স্ত্রীর সঙ্গে সে একটা কথা বলে কিনা সন্দেহ। শুধু যাবার সময় বিদায় নেয় একটু ফিরে তাকিয়ে। ভদ্রতা আছে তো। ক্রমে ক্রমে এটা বুঝতে পারল অপর্ণা। শ্বশুরের কাছে তার যা মূল্যই থাক, এই বাড়িতে শাশুড়ি বা তার ছেলের কাছে সে নিতান্তই সামান্য, তুচ্ছ। এদের দুজনের মন প্রাণ একতারে বাঁধা। অপর্ণার মতো শান্ত ধীর আটপৌরে মেয়েতে তাদের মন ভরানো শক্ত। শাশুড়ি অবশ্যই হালচাল শেখাবার জন্য গভর্নেন্স রেখে দিয়েছিলেন, কিন্তু একটা অর্ধশিক্ষিত অ্যাংলো মেয়ের কাছে রং মাখা শিখতে আর চলাফেরা চাপল্য আনতে রাজি হয়নি সে। শাশুড়ি গম্ভীর মুখে বলেছিলেন, এ বাড়ির যা নিয়ম তাই তো করতে হবে তোমাকে। অপর্ণাও গম্ভীর মুখে বলেছিল, যে নিয়ম ভালো নয় সেটার আয়ু বাড়িয়ে লাভ কি মা? অবাক হয়ে একটু মুখ খুলেছিলেন শাশুড়ি। অতীনের মতামতটা তুমি বোধহয় জানো। তিনি আমাকে কিছু বলেননি তো। বলবার আগেই তোমাকে তার যোগ্য হয়ে নিতে হবে। পোশাকটাই কি বড় যোগ্যতা মা? সমাজে চলতে ফিরতে হলে তাকে মূল্য দিতে হবে বই কি। নিজেকে সাজানোটা কিছু দোষের নয়। অপর্ণা আর জবাব দেয়নি। তারপরেই একদিন শ্বশুর তাকে ডেকে পাঠালেন তার ঘরে। বসো মা। অপর্ণা বসল। তোমার সঙ্গে কথা আছে আমার। বলুন বাবা। এ বাড়ি তোমার যোগ্য নয় মা, তুমিও তাদের যোগ্য নও। আমার ভুলের প্রায়শ্চিত্তই তোমাকে করতে হচ্ছে। এসব কেন বলছেন বাবা? সত্যি করে বলো তো মা, তুমি কি সুখী হয়েছ? অপর্ণা চুপ করে রইল। আমার মনে হচ্ছে তুমি এখান থেকে বরং প্রিয়নাথের কাছেই চলে যাও, আবার পড়াশুনো করো। তোমাকে আমি বিলেত পাঠাবো। অপর্ণা চুপ। আমার স্ত্রীর একান্ত অমত ছিল এই বিয়েতে। তার সমাজ আর তোমাদের সমাজ দুই জগৎ। কিন্তু আমার মনে জানো দেশের জন্য কোথাও একটা হাহাকার ছিল। তোমার মধ্যে আমি আমার সব তৃপ্তি দেখেছিলাম। মনে হয়েছিল এই বাড়িতে তুমি এলে আমার বুক ভরে যাবে, আমার হারানো ছেলেবেলা আমি ফিরে পাবো আবার। এদের কথা ভাবিনি, কথা দিয়ে এসেছিলাম প্রিয়নাথকে। আর তারপর আমি বুঝেছি কাকাবাবু। সবটাই শোনো মা। অতীন যে মনে মনে আরেকটি মেয়েকে পছন্দ করেছে আমি জানতাম না সে কথা। তাছাড়া সেই মেয়ে পছন্দর যোগ্যও ছিল না। এরা পুতুলের মতো, শুধু সাজে না, নিষ্প্রাণও ঠিক পুতুলের মতোই। আমার সঙ্গে কোথাও মিল নেই, তবু তো এদের নিয়েই আমার জীবনযাপন। সেও একটা ভুল হয়েছিল বই কি। মোট কথা এ সংসারে আমার সবই আছে মা, নেই শুধু প্রাণ। সেই প্রাণই আমি প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম তোমাকে দিয়ে। জীবনে আমি এদের কথাতে উঠেছি বসেছি মাত্র। একবার আমি জ্বলেছিলাম। অতীনকে বলেছিলাম আমার ঋণ তোমাকে শোধ করতে হবে কড়ায় ক্রান্তিতে। যতক্ষণ না তা পারো
ততক্ষণ তুমি আমার অধীন। পুত্রবধূ আমি নির্বাচন করব, তুমি নয়। আমার বাড়িতে আমার হুকুমই একমাত্র, তোমাদের নয়। আমার সেই চেঁচামেচিতে ওরা মা আর ছেলে চুপ করে গেল। ওরা ভদ্রলোক, ওরা সম্ভ্রান্ত, ওরা চেঁচায় না মা, কিন্তু ওরা নিঃশব্দে রক্ত শুষে নেয়, রক্ত শুষে নেয় শরীরের। আমি বুঝেছি সেই প্রতিশোধই ওরা নিচ্ছে তোমার উপর। অপর্ণা চুপ। সেই রাত্রে একটুও ঘুম হলো না তার। কত কিছু যে ভাবলো মাথামুন্ডু, তার ঠিক নেই। আরও একথা ভেবেই আত্মধিক্কারে জর্জরিত হলো। শ্বশুরকে বলতে হলো কেন? সে কি নিজে বোঝেনি এদের অবহেলা, এদের অপছন্দ? স্ত্রীর কোনো মর্যাদাই অতীন তাকে দেয়নি, তার কোনো অস্তিত্বই সে স্বীকার করে না। কোথাও সে নিয়ে যায় না তাকে, কেউ এলে ডাকে না। সেই অবিবাহিত জীবনই সে যাপন করছে। মিসেস মুখার্জিও তো তাকে মধুর পথ দেননি। তিনি পার্টিতে যান, বন্ধু বান্ধব এলে ড্রয়িং রুমে বসেন, সাহেব শুভকে ডিনার খাওয়ান। কখনো তো তাকে পরিচয় করিয়ে দেন না কারোর সঙ্গে। সে থাকে অন্তরালে, অন্তঃপুরে। অথচ এ বাড়িতে তার আসনও তো কিছু কম নয়। ছি ছি, তবু সে এদের সঙ্গে জড়িয়ে রেখেছে নিজেকে। ভোর না হতেই অতীনের সুখ সুবিধের ব্যবস্থাতে ঢেলে দেয় মন। ঘুমিয়ে না পড়া পর্যন্ত তাই ভাবে। শাশুড়ির প্রয়োজন বুঝে তাই নিয়ে গিয়ে তার ঘরে দাঁড়ায়। বাবুর্চিখানায় গিয়ে তদারক করে রান্নাবান্নার। এ সংসারে শৃঙ্খলা নেই। শ্বশুর উপার্জন করেন 2 হাতে, শাশুড়ি খরচ করেন 10 হাতে। তাই কিছুতেই হয় না। বাড়ি পরিষ্কার করবার জন্য লোক আছে 2টি, তবু কার্পেটের তলায় পৃথিবীর নোংরা। দামি দামি আসবাব যত্নের অভাবে মলিন। অমন সুন্দর লনটা, বাগানের কি হাল! অথচ মালি বাস করে সপরিবারে। শ্বশুর বুড়ো হয়েছেন, এখন তার শৈশবের মতো স্নেহ, মমতা, সেবা যত্নের দরকার। সেই ভৃত্যদের হাতেই পড়ে আছেন তিনি। মিসেস মুখার্জি নিজের সুখ সুবিধের দিকে নজর রেখে আর কোনো দিকেই তাকাতে পারেন না। ভালোবাসেন না ঘেঁষাঘেঁষি, বাড়াবাড়ি। সন্তান দুটিকেও তিনি এইরকম ভাবেই ছাড়া ছাড়া ভাবে মানুষ করেছেন। নিজের ঘরে নিজের সাজসজ্জা আর বাইরের বড় বড় পার্টি নিয়ে তার জীবন। ছেলেবেলায় অতীন থেকেছে দার্জিলিং পাবলিক স্কুলের বোর্ডিংয়ে, মেয়ে মুসৌরি। বড় হয়ে ছেলে বিলেতে গেল, আর মেয়ের বিয়ে হলো। দেখা হলো কখন মার সঙ্গে? পরস্পরের উষ্ণতায় হৃদয়বান হলো কখন? আর কর্নেল মুখার্জি, তার পদমর্যাদা তো অপর্ণার মতোই। তিনি স্যুট পরলে কি হবে, কথা বলেন জোরে জোরে। হাজার হাজার টাকা উপার্জন করলেও মেলামেশার ক্ষেত্র তার অতি বিস্তৃত। সমকক্ষ তার ধার ধারেন না। ভালো লাগলেই হলো, সেই তার বন্ধু। কোনো কোনো দিন মনের আনন্দে যদি সহসা হেসে ওঠেন হাহা করে, মিসেস মুখার্জি তার কাজল মাখা হরিণ চোখ তুলে একবার মাত্র তাকাবেন স্বামীর দিকে। কর্নেল মুখার্জি চুপ। তার যেমন বাঘের মতন গর্জন গলা, মিসেস মুখার্জির তেমন সিল্কের মতো নরম। হাতের কাছে কলিং মেল থাকা সত্ত্বেও যখন তখন চেঁচিয়ে ডাকবেন, ওরে রামা, অরে, আরে নিবারণ। মিসেস মুখার্জি নিঃশব্দে উঠে যাবেন সেখান থেকে। তার মাথা ধরে যাবে সেদিন। তিনি ডাকবেন, আয়া, গোল করে মিষ্টি করে। ডাকবেন, বিয়ারা। ডাকবেন, বয়। তবে কোন দিক দিয়ে মিলবেন তারা? অথচ বিয়ে করেছিলেন প্রেম করে। কি করে সম্ভব হয়েছিল? তবে আর অতীনের সঙ্গে তারই বা মিলবে কোন দিক দিয়ে? অতীন তো তার মায়েরই ছায়া। আর তাছাড়া এখানে এসে অপর্ণা সব ভাবনা গুলিয়ে যায়। এ কথা ভাবতে ভীষণ কষ্ট হয় যে অতীন অন্য কোনো মেয়েকে ভালোবাসে।
তাকে না বাসুক, এটা সহ্য হয়, কিন্তু অন্যকে বাসবে, এটা ভাবতে বুক ভেঙে যায়। এই 3 মাসের অবহেলার বিনিময়ে অপর্ণা কি তবে অতীনকে ভালোবেসেছে? হঠাৎ অন্ধকার ঘরে চারিদিক তাকিয়ে উঠে বসল সে। নিজের একক শয্যা থেকে নেমে দাঁড়ালো গালিচার গরমে। বিরাট ঘর, 2 প্রান্তে 2 খাট, 2 জানালা ঘেঁষে, মাঝখানে কার্পেটের উপর শ্বেত পাথরের গোল টেবিল, কাশ্মীরি ফুলদানিতে একগুচ্ছ রজনীগন্ধা। অতীনের মাথার কাছে তার কাজের টেবিল, পায়ের কাছে বেডসাইড টেবিলের রূপোর গ্লাসে জল ঢাকা। অপর্ণাই রেখে দেয় রোজ। শোবার আগে প্রথম রোজই বেয়ারাকে ডাকাডাকি করতে শুনত জলের জন্য। অপর্ণা উঠে এসে জল ভরে দিত। ব্যস্ত হয়ে অতীন বলতো, না না, উঠবার কি দরকার ছিল, বেয়ারা তো আছেই। অপর্ণা জবাব দিত না, গম্ভীর মুখে জলটা হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে থাকত। এরকম হাজারো কাজের ডাকাডাকি ওদের সারাদিন। কিছুই ঠিক থাকে না, ঠিক পায় না। ডজন ডজন রুমাল কোথায় হারিয়ে যায়। দামি দামি টাই কাল যেটা পড়েছে আজ সেটা খুঁজে পায় না। মাসে মাসে জুতো কিনতে হয়। মূল্যবান স্যুটগুলো কোথায় যে হঠাৎ উধাও হয় তার পাত্তা থাকে না। অফিসে যাবার সময় রোজ হুলুস্থুল। এত কাণ্ডের মধ্যে মা নেই কোনোখানে। মাকে ওরা ভাবেও না। লোকজন রেখে দিয়েছেন, তবে আর তাকে দিয়ে কি প্রয়োজন? রোজ আসছে জিনিস, রোজই টান পড়ছে দরকারের সময়। কি শ্বশুরের কি অতীনের, এই অবস্থা 2টি পুরুষের। তাই সব ভার অপর্ণা তুলে নিয়েছে নিজের মাথায়। কেউ তাকে বলেনি, কেউ তাকে অধিকারও দেয়নি। তবু যেচে সেধে কখন যে নিজেকে বিকিয়ে দিয়েছে কে জানে। কিন্তু কেন কেন এইটুকু আত্মসম্মান সে বজায় রাখলো না নিজের জন্যে? ওই প্রান্তর থেকে এই প্রান্তরে হেঁটে এলো অপর্ণা। একেবারে অতীনের বিছানার কাছে। গেঞ্জি গায়ে পাশ ফিরে শুয়ে আছে অতীন। জানালা দিয়ে আকাশের আলোয় ধোয়া মুখের আধখানা চাঁদের মতো সুন্দর। সহসা নিচু হয়ে খাটের কাছে মেঝেতে হাঁটু ভেঙে বসে পড়ল অপর্ণা। যা ভাবেনি, যা ভাবতে পারেনি, তারপর তাই করল সে। অতীনের এলিয়ে থাকা ঘুমন্ত হাতের উপর মুখ ঘষে ঘষে আকুল আবেগে কাঁদতে লাগল। অবাধ্য হৃদয়ের কোনো অসতর্ক মুহূর্তের এই অসংযম একটু পরেই সে সংযত করল অবশ্য। ভয়ে, লজ্জায়, দুঃখে, ক্ষোভে আধখানা হয়ে দ্রুত পায়ে সরে এলো নিজের বিছানার কাছে। মালিশে মুখ ঢেকে বলল, ঈশ্বর, এই লজ্জা থেকে আমাকে বাঁচাও, বাঁচাও, এই কাঙালিপোনা থেকে বাঁচাও। তার পরের দিন অতীনের ঘুম ভাঙার আগেই অদৃশ্য হলো ঘর থেকে। অফিস থেকে ফেরবার আগেই রওনা হয়ে গেল ময়মনসিংহ। কর্নেল মুখার্জি বলেছিলেন, আজই যাবে মা? মৃদু অথচ দৃঢ় গলায় সে বলল, হ্যাঁ, আজই কাকাবাবু, আর সঙ্গে আপনিই যাবেন। কর্নেল মুখার্জি অবশ্যই যেতে পারলেন না সঙ্গে, কিন্তু পুত্রবধূকে তিনি তুলে দিয়ে এলেন ফার্স্ট ক্লাস কামরায়। সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট পৌঁছে দিতে গেল। স্টেশনে শ্বশুরকে প্রণাম করে চোখ ভরা জল নিয়ে অপর্ণা বলল, ভালো মতো থাকবেন, আমি সব ঠিক করে রেখে গেলাম। রাত্রিবেলা ঘুমের আগে ওরা ওভালটিন করে দেবে খেতে, ভুল যেন না হয় খেতে। পিঠে ব্যথাটার জন্য তারপিনের মালিশটাই ভালো। কিন্তু দেখো কাণ্ড। অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে ডাক্তার হাসলেন। তোমরা তো আমাকে একটা মস্ত কিছু ভাবো। আমার মা যে আমার চাইতেও দিগ্বিজয়ী ডাক্তার, সে কথাটা বুঝেছ কি? তারপর পকেট থেকে মস্ত রুমাল বার করে ঘন ঘন মুখ মুছতে লাগলেন। বাড়ি ফাঁকা হয়ে গেল। কেন হলো কে জানে।
হাঁকডা কোলাহল কিছুই তো তার ছিল না। তবু বাড়ির প্রত্যেকটি লোক অনুভব করল সে নেই, অপর্ণা নেই। মিসেস মুখার্জিও একবার ঘর থেকে বেরিয়ে ঘর করলেন। কেমন বিমনা কাটল সারাটা দিন। চাল চলন নাই বা জানল মেয়েটা, কিন্তু ভালোই ছিল। এই কথা তিনি অনেকবার বললেন মনে মনে। আর এদিকে অতীন প্রথম দিন জানতেই পারল না তার 3 মাসের নিঃসঙ্গ সঙ্গিনীটিকে কেন সে আজ একবারও দেখতে পেল না। কথাবার্তা নাই বা হলো, সে যে আছে এটা অনুভব না করে তো উপায় ছিল না। টুকটাক এটা ওটা করছে, হাতের কাছে যোগান দিচ্ছে সব। সকালে দাড়ি কামাবার গরম জলটি থেকে রাত্রিরে ঘুমোবার পোশাকটি পর্যন্ত ছাড়িয়ে দিতে আছে তার অস্তিত্ব। রাত্রিবেলা কাজ করতে বসে অভ্যাস মতো আলোটা আড়াল করতে গিয়ে থমকালো। অপর্ণার শয্যার দিকে তাকিয়ে দেখল জানালা দিয়ে কখন এক ফালি চাঁদ এসে ছড়িয়ে আছে তার শূন্য বিছানার বালিশে। চুপ করে তাকিয়ে রইল। তারপর কালকে রাত্রিরের কথা, সেই কথা তাকে সারা দিন উতলা করে রেখেছে। সেই কথাটি আবার মনে পড়ে গেল তার। হঠাৎ ঘুম ভেঙে কাল এই চাঁদের আলোতেই মেয়েটির আনত মাথার কালো চুলের রাশির দিকে তাকিয়ে সে অবাক হয়ে গিয়েছিল। এমনকি হাতের উপর তার কান্না ভেজা নরম মুখের স্পর্শটা অনুভব করে নড়াচড়ার ক্ষমতা পর্যন্ত ছিল না তার। একটি মেয়ের মনের এই উত্তাপ, এই বান ডাকা নিঃশব্দ ভালোবাসার গোপন প্রকাশ কতক্ষণের জন্য তাকে যে অভিভূত করে রেখেছিল। বাকি রাত আর ঘুম হলো না। আবেগহীন মায়ের কাছে সেই অনুভূতি নিয়ে বড় হয়নি, বরং মায়ের চেয়ে যে বাবাকে সে অনেক বেশি স্থূল, অনেক অযোগ্য ভেবেছে, তার কাছ থেকেই এরকম 2-1টি ধুধু স্মৃতির বিন্দু ঝাপসা মনে করতে পারল। 5 বছর বয়সে দার্জিলিং বেড়াতে গিয়ে মা যখন তাকে রেখে এলেন বোর্ডিংয়ে, ফুঁপিয়ে কেঁদেছিল আঁচল ধরে। হঠাৎ বাবা ব্যাকুল হাতে বুকের মধ্যে জড়িয়ে নিলেন তাকে। তার পুরুষ চোখ ভিজে উঠল জলে। আজকে এত কাল পরে সেই স্পর্শের স্মৃতিটাই মথিত হয়ে উঠে এলো চেতনায়। অতীন কাজ করতে পারল না, আলো নিভিয়ে শুয়ে পড়ল। পরের দিনও সে নেই, তার পরের দিনও না। পৃথিবী তো তেমনই চলছে, তেমনই সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, রাত হচ্ছে, ঘুমিয়ে পড়ছে প্রাণীকুল, আবার সকালে উঠে কিচিরমিচির। একদিন আরেক দিনেরই পুনরাবৃত্তি। মাঝখান থেকে এই এক ফোঁটা ব্যতিক্রম। অতীনের ঘরে অপর্ণা নেই। কি এসে যায়? সে যখন ছিল তখন কে লক্ষ্য করেছে তাকে? কে তাকিয়েছে সেই রং নামাখা কচি পাতার মতো ঈশ্বর সৃষ্ট কোমলতক মুখের দিকে? সরোবর সজল কাজলহীন চোখের সমুদ্রে ঢেউ তোলা মেঘের মতো ঘন সুগন্ধি চুলের অরণ্যে চুপচাপ বিমর্ষ মুখে আকাশে চোখ পাঠিয়ে সে যখন ঠায় দাঁড়িয়ে থেকেছে জানালায়, কে খোঁজ নিয়েছে তার মনের কথার? কিন্তু আজ অতীন অস্থির হয়ে উঠল। তারপর সব সংকোচ ঝেড়ে সকালে উঠেই মার দরজায় গিয়ে টোকা দিল আস্তে আস্তে। মিসেস মুখার্জি মুখ হাত ধুয়ে সবে আয়নার কাছে বসেছেন প্রাতকালীন প্রসাধনে। তার প্রলেপহীন রুক্ষ চামড়া, রংহীন বিবর্ণ ঠোঁট, আঁটো কাঁচুলিহীন ঢিলে ব্লাউজ, সব মিলিয়ে তাকে যেন একেবারে অন্য মানুষ মনে হলো অতীনের। হঠাৎ একটা ঠান্ডা হিম বিকর্ষণে মনটা ধাক্কা খেল জোরে। সভ্য সমাজে যেমন বসনহীন মানুষ নেই, তাদের সমাজেও তেমনই প্রলেপহীন মেয়ে নেই। কিন্তু প্রলেপের তলায় যে মৃত হাড়ের বরফ স্তূপ, তা তো অতীন জানত না। কিছুই জিজ্ঞেস করল না, কিছুই বলল না। যেমন এসেছিল
তেমনই ফিরে গেল আবার। সেদিন তার ঘরে আর মন লাগলো না, আপিসে মন লাগলো না। বান্ধবীদের কাছে আনন্দ করতে গিয়ে আরো তিক্ত হয়ে ফিরে এলো। তার 24 বছরের সুকুমার চিত্তে এক বিন্দু সুখ রইল না কোথাও। অবশেষে সন্ধেবেলা পায়ে পায়ে বাবার ঘরের দরজাতেই দাঁড়ালো এসে। নিচু হয়ে মনোযোগ দিয়ে কাকে যেন চিঠি লিখছিলেন তিনি। সাড়া পেয়ে পেছন ফিরে তাকালেন। তারপর ছেলেকে দেখে একটু অবাক হলেন বোধহয়। চশমাটা নাকের ডগায় নামিয়ে নিয়ে বললেন, এসো। তুমি কাজ করছিলে বাবা? পরিষ্কার বাংলায় বাপের সঙ্গে কথাবার্তা বলা বড় হয়ে অতীনের এই বোধহয় প্রথম। কর্নেল মুখার্জি ছেলের মুখের দিকে তাকালেন। কিছু বলবে? ও ভালো কথা, এই চিঠিটা তুমি পড়ো তো। একখানা ধূসর রঙের শৌখিন খাম তিনি এগিয়ে দিলেন ছেলের দিকে। অপর্ণা লিখেছে। মুখটা ধক করে উঠল অতীনের। কর্নেল মুখার্জি ফস করে চিঠিটা নিজেই খুললেন। মনে মনে খানিকটা পড়ে নিয়ে বললেন, এই যে এই যে এই জায়গাটা পড়ো। ওর ঘরের পূব দিকের জানালার কাছে ছোট্ট সেলফ থেকে ক্যাথরিন ম্যানসফিল্ডের দুখানা গল্পের বই, একখানা মোপাসা, গীতবিতান প্রথম খণ্ড, আর নিশীথ সেনের মনে ছিল আশা ও নীল আকাশ। বই কখানা অবকাশ মতো আমাকে পাঠিয়ে দিলে ভালো হয়। আমার শাড়ি টাড়িগুলো থাকার দরুন ঘরটা ব্যবহার করতে যদি কারোর অসুবিধে হয় বা অপরিচ্ছন্ন লাগে, তাহলে সেসব আপনি আপনার ঘরে এসে রেখে দেবেন কাকাবাবু। আমি আর ফিরে যাব না বলেই মনস্থির করেছি। আমাকে নির্বাচন করে এনে আপনি আপনার পুত্রের যে মনোকষ্টের কারণ হয়েছেন, তা থেকে অব্যাহতি দেবার জন্য যদি আমার আরো কিছু করণীয় থাকে, তাহলে তার জন্য আমি প্রস্তুত আছি জানবেন। তাকেও জানাবেন। আপনার জন্য মন কেমন করে আমার, ওখানকার সকলের জন্যই, সবকিছুর জন্যই আমার মন কেমন করে। কেন? চিঠিটা ফিরিয়ে দিয়ে অতীন নিজের ঘরে ফিরে এসে অন্ধকারে বসে রইল চুপচাপ। তারপর আলো জেলে হঠাৎ কাগজ কলম নিয়ে এই কটা লাইন লিখল। অপর্ণা দেবী, জানতে চেয়েছেন এখানকার সকলের জন্য আপনার মন কেমন করে কেন? তবে দয়া করে শুনুন, এখানকার মানুষটাও তেমন পাষণ্য নয় যে তাদেরও কারোর জন্য মন কেমন করে না। লিখেই ধাঁ করে ছিঁড়ে ফেলল কাগজটা। ভীষণ লজ্জা করল একা ঘরে। গুম হয়ে বসে থাকলো খানি। তারপর আবার লিখল, কাকা বাবুর পুত্রের মনোবেদনার জন্য আপনাকে কিছু ভাবতে হবে না দয়াবতী মহিলা। আপনি নিজে তো কারোর কথা না ভেবে পিত্রালয়ে গিয়ে খুব সুখেই আছেন, তাহলেই হলো। কুটি কুটি করে সে পাতাটিও ছিঁড়ে ফেলল সে। সহসা চকিত হয়ে উঠে ঠাস করে বন্ধ করে দিয়ে এলো দরজাটা। তারপর আবার লিখল, তুমি যদি এক্ষুনি চলে না এসো, তাহলে সত্যি সত্যি তোমার সব জিনিসপত্র আমি এই ঘর থেকে ফেলে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে নিজেও অন্য কোথাও চলে যাব। সেদিন খুব ভোরেই একখানা ট্যাক্সি থামলো দরজায়। কর্নেল মুখার্জি সবে উঠে এসেছেন বাগানে, পায়চারি করছেন লনে। সকালে শিশিরে খালি পায়ে বেড়ানো তার অভ্যেস। গাড়ি শব্দে চকিত হয়ে তাকিয়েই অবাক হয়ে গেলেন। এ কি মা, তুমি? আরে প্রিয় না তো যে, কি খবর? আপনি ভালো আছেন? ভালো আছেন কাকাবাবু? তবে তবে যে উদ্বেগে মুখ চোখ শুকিয়ে গেছে অপর্ণার। কাছে এসে প্রণাম করল। প্রিয়নাথবাবু বললেন, কি কাণ্ড বলো দেখি, আমরা তো তোমার অসুখের খবর পেয়ে ছুটে এলুম,
মেয়ে তো কাল থেকে কেঁদে কেটে খুন গো। আমার অসুখের খবর কে বলল? না তো। এই দেখো না, দেখো দেখো। পকেট থেকে একখানা আর্জেন্ট টেলিগ্রাম বার করলেন প্রিয়নাথ বাবু। বাবার ভীষণ অসুখ, এখনই চলে এসো, অতীন। কর্নেল মুখার্জি অনেকক্ষণ তাকিয়ে রইলেন টেলিগ্রামটার দিকে। তারপর মুখ তুলে মৃদু হেসে বললেন, তাহলে যাও মা, যার অসুখ তাকেই দেখে এসো তাড়াতাড়ি। সকালে সূর্য লাল ছায়া ফেলল অপর্ণার নত মুখে। শেষ হলো আজকের গল্প, প্রতিভা বসুর লেখা গল্প একটি ছোট উপাখ্যান। অত্যন্ত চমৎকার, অত্যন্ত মধুর একটি গল্প। অপর্ণা অতীনের মধুর মিলনে যার পরিসমাপ্তি হলো। এই চ্যানেলে যারা আমার পুরো গল্পপাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন। এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প পড়ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।